গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, জামাতের নিন্দা প্রতিবাদ, কাল সকল মহানগরীতে বিক্ষোভ। আট দিনে 6 নবজাতক মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা, কাল দেবে অধিদপ্তর, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। রামিসা ধর্ষণ হত্যার দায় স্বীকার ঘাতক সোহেল রানার, আদালতে ক্ষমা প্রার্থনা, আগামী সপ্তাহে রায় প্রত্যাশা পিপি। এবং 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, 2 সংক্রামকের থাবায় উদ্বিগ্ন মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা এবং পাইকারিতে বেড়েছে 1 টাকা 39 পয়সা করে। বিকেলে সংবাদ সম্মেলনে মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে। এ সময় চেয়ারম্যান বলেন, দাম বৃদ্ধির বিষয়ে কোনো পক্ষ থেকে কোনো রকম চাপ ছিল না। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন বিপর্যস্ত জনজীবন, এমন সময় আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমানে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি 7 টাকা। নতুন সিদ্ধান্তে তা 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার 19.85%। অন্যদিকে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়াবে 10 টাকা 63 পয়সায়। শতাংশের হিসেবে বাড়ার পরিমাণ 15 থেকে 19.94 পর্যন্ত। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহারও বাড়ানো হয়েছে। বিদ্যমান 31.35 পয়সা থেকে তা বাড়িয়ে 38.86 পয়সা করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসেবে পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও পিডিবির ঘাটতি পূরণে সরকারকে বছরে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এর আগে গত মে মাসের শুরুতে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয় পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপার্টিকো ও নেসকো। এসব প্রস্তাবের ওপর 20 ও 21 মে গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধিতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়। এতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। প্রতিবাদে আগামীকাল জামাতের সকল মহানগরী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে বিকেল 5টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছেন। বিকেলে সচিবালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। আর স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে আগামীকাল। এ নিয়ে কাল বিকেল 4টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামি পক্ষ সুবিধা পায়। যদিও 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তেমনটা হবে না। এই অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব।
আসন্ন বাজেট প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর সুফল সমাজের সকল স্তরে পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে লুটপাটের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। এ থেকে উত্তরণে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোংয়ের প্রতিনিধি দল। সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বৈশ্বিক লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ অন্যরা উপস্থিত ছিলেন। মিৎসুই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতু সাতু সহ ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। পরে অর্থমন্ত্রী বলেন, বাজেটে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। একই সঙ্গে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে ঋণ নির্ভর, ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। একটি সত্যিকার অর্থে অর্থনীতি, যে অর্থনীতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে ট্রিলিয়ন ডলার ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকলেও নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে বলে আশা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন। সেই অর্থ যেটা পেয়েছি আমরা বিগত সরকারগুলো থেকে, তো আশা করি এটা একটা ভালো শুরু হবে। একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। আমাদের তরুণদেরকে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আদালত আত্মপক্ষ সমর্থনে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে ঘাতক সোহেল রানা। তার স্ত্রী স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছে। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এসব কথা বলেন মামলার দুই আসামি। আর ডলার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চাতুরতার আশ্রয় নিচ্ছে ঘাতক সোহেল। আগামী সপ্তাহে মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। এমদাদুল হক খানের রিপোর্ট। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনানো হয় আদালতে। আত্মপক্ষ সমর্থনে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে সহযোগী হিসাবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করেন ঘাতক সোহেল রানা।
তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছেন সোহেল। আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটা নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। পরবর্তীতে ক্ষমা চেয়ে সোহেল রানা তার অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। সোহেলের স্ত্রী স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করেন। 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আশা করেন আগামী সপ্তাহে এই মামলা রায় হতে পারে। আমরা আশা করছি যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। বৃহস্পতিবার রামিসা হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। তদন্ত কাজের পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সাংবাদিক দম্পতি সাগরুণীর হত্যা মামলার তদন্ত রিপোর্ট তৈরি করতে সময় লাগছে বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে সাগরুণী দম্পতির একমাত্র সন্তান মেঘ এবং হত্যা মামলার বাদী রুনির ভাই রোমানের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান তিনি। 14 বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলার তদন্ত কাজ শেষ হয়নি। এ নিয়ে হতাশায় রয়েছে সাগরুণীর পরিবার। ফৌজদারি মামলাতে আমরা যে কোনো তদন্তের ইংরেজিতে বলে থাকি আমরা একটা কজেশন থাকে। তো আপনি ব্রেক অফ কজেশন যদি কোনো কারণে ব্রেক হয়, তেমনিভাবে আমি মনে করি যে আমাদের এই তদন্তের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। বর্তমান যারা তদন্ত করছেন তারা তো না যারা ঘটনার অবহিত পরে গিয়েছিলেন, এটা তো আপনাকে বুঝতে হবে। ওই সময়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য যারা ডিবিতে ছিল, র্যাবে ছিল, অনেকেই যারা, তাদের সঙ্গেও তারা অ্যাক্সেস করতে পারেননি। গেল 24 ঘন্টায় হামওয়ের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই রোগে 601 শিশুর মৃত্যু হয়েছে। গেল একদিনে নতুন করে 55 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 210 জন ঢাকায় মারা গেছে, আর 85 জন রাজশাহী বিভাগে। হাম প্রাদুর্ভাবের মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একই সময় সংক্রামক 2 রোগের থাবায় জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষায় 80% পর্যন্ত ছাড় দিতে বেসরকারি হাসপাতালের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছেই না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 600 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 73,500 ছুঁই। হামের এমন লাগামহীন সংক্রমণের মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার 77 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে চলতি বছরে আক্রান্ত হয়েছে 3,384 জন, প্রাণহানি 6 জনের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা যায় ডেঙ্গু ওয়ার্ডে একাধিক রোগী। প্রতিদিনই জ্বর ও শরীর ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। পেটে ব্যথা ছিল, বুকে ব্যথা, গায়ে জ্বালা পোড়া ছিল, তারপরে মাথা ব্যথা ছিল, সমস্ত শরীর জ্বলতো। গত 5 দিন ধরে জ্বর। আমার নারায়ণগঞ্জ একটা প্রাইভেট হসপিটালে এক্স-রে করার পর রিপোর্টে আসে পজিটিভ। যদিও চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। এই বছরে এই সিজন শুরু হওয়ার পর থেকে আমাদের সংখ্যাটা অনেক বেশি না, প্রতিদিন হয়তো 1-2 করে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। প্রিপারেশনের দিক দিয়ে আমাদের অ্যাডভোকেট বেড কর্নারগুলো রেডি করা আছে। 4টা ব্লকের জন্য 4টা বেডগুলো আলাদা, বেডগুলো সেপারেট করা আছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে 80% ছাড় দেওয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা
এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে, আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস irrespective of rich or poor. ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়মতো পদক্ষেপ না নিলে হামের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনা জেলা পরিষদের ডাক বাংলো থেকে এক নারী ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃত নারীর নাম স্মৃতি রানী। তিনি জেলা কালীবাড়ি এলাকার বাসিন্দা ও জেলা পরিষদ ডাক বাংলোর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ডাক বাংলোর 3 নম্বর কক্ষে 6 বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় 2 বছর বয়সী আরেক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলে তার পুনর্বহলের দাবিতে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছেন ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীরা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সমাবেশে বক্তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষায় দীপেন দেওয়ান কার্যকর ভূমিকা পালন করে আসছিলেন। তার মন্ত্রিত্বের অবসানে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তারা। দেশের শীর্ষ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওয়াতি। রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে তিনি আম সংগ্রহ, পাল্প উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রাণের কর্মকর্তারা তাকে দেশ বিদেশে আম ভিত্তিক পণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে কৃষিভিত্তিক শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি সহ 21 জন নিহত হয়েছেন। এর মধ্যে 17 জনই বিদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের সময় হোটেলে প্রায় 40 জন অবস্থান করছিলেন। এদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের আর্থিক সহায়তা দেবার ঘোষণা করেন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেলটিতে বিদেশি নাগরিক সহ প্রায় 40 জন অবস্থান করছিলেন। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। সকাল 8:50 নয়াদিল্লির মালভিয়া নগরের ওই 5তলা ভবনটির বেজমেন্টে অবস্থিত মিকাসা ইন হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার পর দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, DDMA, ক্যাটস অ্যাম্বুলেন্স সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার দল উদ্ধার কার্যক্রম শুরু করে। অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও করেন। এছাড়া আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়া হবে। অন্যদিকে প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। জামায়াতের নিন্দা প্রতিবাদ, কাল সকল মহানগরীতে বিক্ষোভ। আট দিনে 6 নবজাতক মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা, কাল দেবে অধিদপ্তর। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। রামিসা ধর্ষণ হত্যার দায় স্বীকার ঘাতক সোহেল রানার। আদালতে ক্ষমা প্রার্থনা, আগামী সপ্তাহেই রায় প্রত্যাশা পিপির। এবং 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, নতুন সংক্রামকের থাবায় উদ্বিগ্ন মানুষ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।